ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি রসায়নের প্রাথমিক ধারণা যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তার তৃতীয় ক্লাস করাবো। প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের অ্যাভোগাড্রো প্রকল্প কাকে বলে সেটা বলেছিলাম এবং তার কিছু অনুসিদ্ধান্ত আমি বলেছিলাম। আজ আমি প্রথমে কয়েকটা অনুসিদ্ধান্তের প্রমাণ দেখাবো, কারণ কয়েকটা অনুসিদ্ধান্তের প্রমাণ আমাদের বোর্ড এক্সামে আসে। তাহলে আজ প্রথমে আমি প্রমাণ করব যে গ্যাসীয় পরমাণুগুলি দ্বিপারমাণুক। এটা অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে প্রমাণ করা যায়। এটা অ্যাভোগাড্রোর একটা অনুসিদ্ধান্ত ছিল। তাহলে প্রথমে আমি এই প্রমাণটা করে দেখাবো যে গ্যাসীয় পরমাণুগুলি দ্বিপারমাণুক। শুধু এক্সেপশন ছিল কি নিষ্ক্রিয় গ্যাস। এই তো, তাহলে তোমরা হেডিং করো যে গ্যাসীয় পরমাণুগুলি দ্বিপারমাণুক। এটা একটা সিম্পল প্রমাণ করব আমরা, ঠিক আছে? আমরা মনে করি, এটা আমরা জানি, যদিও মনে করি এখান থেকে প্রমাণটা করছি। মনে করি যে এনটিপিতে, এখানে ধরে নিলাম এনটিপিতে ভি লিটার হাইড্রোজেন গ্যাস এবং ভি লিটার ক্লোরিন গ্যাস পরস্পর বিক্রিয়া করে টু ভি লিটার HCl গ্যাস উৎপন্ন করে। দেখো, তার মানে এখানে আমরা কি লিখছি? হাইড্রোজেন গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস ইকুয়াল টু কি হচ্ছে? 2HCl গ্যাস। তাহলে এর আয়তন ভি লিটার, তাহলে এখানে 2 আছে, তাহলে 2V লিটার। আবার অ্যাভোগাড্রো কি বলেছে? যে এনটিপিতে সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু উপস্থিত থাকে। তাহলে এখানে আমি মনে করছি এন অণু H2 গ্যাস প্লাস এন অণু Cl2 গ্যাস বিক্রিয়া করে কি করছে? 2n অণু HCl গ্যাস। এখানে লিখে দিতে হবে যেহেতু সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু উপস্থিত থাকে। এই পাশে আমরা একটু লিখে দেব। পাশে লিখে দেব যে সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু উপস্থিত থাকে। আচ্ছা, এবারে এক এক যদি কেটে দিই তাহলে এক অণু, এখানে বলে দেবো এক অণু হাইড্রোজেন গ্যাস প্লাস এক অণু Cl2 গ্যাস। এখানে এনটাও কেটে যাচ্ছে, তাহলে দু অণু HCl গ্যাস, তাই না?
একদম ক্লিয়ার, ভালো করে দেখো। আবার এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এখানে এন 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 কেটে গেল, তাহলে এক অণু 2 অণু হয়ে গেল। এবারে 2 দিয়ে সবাইকে ভাগ করছি, অর কি লিখতে পারি, হাফ অণু হাইড্রোজেন গ্যাস প্লাস হাফ অণু Cl2 গ্যাস ইকুয়াল টু এখানে কি এক অণু HCl গ্যাস। তাহলে ভালো করে এই জায়গাতে দেখো, হাফ অণু H2 গ্যাস, হাফ অণু Cl2 গ্যাস, কি হলো এক অণু HCl গ্যাস। এবার এক অণু HCl এ দেখো একটা হাইড্রোজেন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণু আছে, দেখতে পাচ্ছ এক অণু HCl এ কি একটা H একটা Cl, তাই তো। তাহলে এক অণু এখানে আমরা লিখব যে এক অণু HCl এ একটি হাইড্রোজেন ও একটি ক্লোরিন পরমাণু উপস্থিত। দেখো তাই তো। তাহলে এই একটা ক্লোরিন পরমাণু কোথায় থেকে এসছে, হাফ অণু ক্লোরিন থেকে। বা একটা হাইড্রোজেন পরমাণু কোথায় থেকে এসছে, হাফ অণু হাইড্রোজেন থেকে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে হাফ অণু H2 গ্যাস সমান একটি হাইড্রোজেন পরমাণু, তাই না। তাহলে হাফ অণু H2 সমান একটি হাইড্রোজেন পরমাণু, তাহলে এক অণু বললে তাহলে দুইটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। হাফ অণু H2 গ্যাস সমান একটি হাইড্রোজেন পরমাণু, তাহলে তোমার এক অণু H2 গ্যাস সমান কি হবে, এই 2 এর সঙ্গে গুণ হয়ে গেলে দুটি হাইড্রোজেন পরমাণু। অতএব এক অণু H2 গ্যাস সমান কি এই 1 × 2 দুটি হাইড্রোজেন পরমাণু, তাই না। তাহলে অনুরূপে আমরা এটা এই লাইনটা এখানে মুছে দিচ্ছি। অনুরূপে তোমরা তো লিখে নিয়েছো, এইটা এবারে লিখবে অনুরূপে হাফ অণু এই Cl2 গ্যাস, এই হাফ অণু তোমার Cl2 থেকে তো একটি Cl পরমাণু পেয়েছি, একটি Cl পরমাণু। অতএব এক অণু Cl2 ইকুয়াল টু দুটি Cl পরমাণু, ঠিক আছে, দুটো Cl পরমাণু। তাহলে এখানে এক অণু Cl2 সমান দুটো Cl পরমাণু, এখানে পেলাম এক অণু হাইড্রোজেন সমান দুটি হাইড্রোজেন পরমাণু। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি অতএব যে গ্যাসীয় অণুগুলি দ্বিপারমাণুক বলে বলবে প্রমাণিত, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করলাম, প্রথমে আমরা দেখালাম যে হাফ অণু হাইড্রোজেন সমান একটি হাইড্রোজেন পরমাণু, অথবা এক অণু হাইড্রোজেন সমান দুটো হাইড্রোজেন পরমাণু। অনুরূপে এখান থেকে এখানে এলাম, হাফ অণু Cl2 সমান একটি Cl পরমাণু, অতএব এক অণু Cl2 সমান দুটো Cl পরমাণু। অতএব আমরা কি প্রমাণ করলাম, যে গ্যাসীয় অণুগুলি দ্বিপারমাণুক। তাহলে এরকম যদি প্রমাণ আসে 2 নম্বরে, আমরা খুব সহজে তা প্রমাণ করে দিতে পারবো। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো।
এবারে আমি তোমাদের একটু শেখাবো যে গ্যাসের সাধারণ ঘনত্ব কি এবং গ্যাসের বাষ্প ঘনত্ব কি, এই জিনিসটা আমরা একটু তোমাদের শেখাবো। তাহলে তোমরা প্রথমে হেডিং করো গ্যাসের গ্যাসের সাধারণ ঘনত্ব, এটা স্মল ডি দ্বারা প্রকাশ করা হয়, স্মল ডি। ঠিক আছে, তাহলে গ্যাসের সাধারণ ঘনত্ব আমরা বলছি, দেখো এনটিপিতে নর্মাল প্রেসার অ্যান্ড টেম্পারেচার, এনটিপিতে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে উহার সাধারণ ঘনত্ব বলে। ঠিক আছে, দেখো এনটিপিতে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে উহার সাধারণ ঘনত্ব বলে। ঠিক আছে, তাহলে এই সাধারণ ঘনত্ব কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে, কারণ এখানে আয়তন আছে। তাহলে এখানে আমরা লিখব যে গ্যাসের সাধারণ ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে। কারণ কি, আয়তন, গ্যাসের আয়তন 1 লিটার কোনো গ্যাসের বলেছি, তাহলে এখানে আয়তন আছে, তাহলে কারণ গ্যাসের আয়তন উষ্ণতার উপর নির্ভর করে। এখানে লিখছি কারণ গ্যাসের আয়তন উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, এবার আমরা শেখাবো বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব, গ্যাসের বাষ্প ঘনত্ব। এটাকে আমরা ক্যাপিটাল ডি দ্বারা ডিনোট করি। গ্যাসের বাষ্প ঘনত্বকে ক্যাপিটাল ডি দ্বারা আমরা চিহ্নিত করি। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্বটা কি, দেখো লেখো যে এনটিপিতে কোনো গ্যাসের ভর সমআয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী তাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। ভালো করে দেখ, তাহলে কি বললাম, এনটিপিতে কোনো গ্যাসের ভর সমআয়তন হাইড্রোজেন গ্যাস অপেক্ষা যত গুণ ভারী,
তাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। তার মানে বাষ্প ঘনত্ব কিন্তু দুটো গ্যাসের ভরের অনুপাত, তার মানে এর কোনো কিন্তু একক নেই। তার বাষ্প ঘনত্ব ইকুয়াল টু, এখানে আমরা লিখছি দেখো, ডি ইকুয়াল টু কি লিখতে পারি, যে ভি আয়তন কোনো গ্যাসের ভর, নিচে কি লিখবো না, ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এখানে কি 1 NTP, তাই তো, নর্মাল প্রেসার অ্যান্ড টেম্পারেচার। তাহলে উপরে দেখ ভর, নিচেও কি ভর, তাহলে দুটো সমজাতীয় রাশির অনুপাত বাষ্প ঘনত্ব। তার মানে বাষ্প ঘনত্বের কোনো কি নেই, একক নেই। তাহলে এখানে লিখব কি, এখানে আমরা পরের লাইন আমি উপরে লিখে দিচ্ছি, লেখো যে এখান থেকে আসছে যে বাষ্প ঘনত্বের কোনো একক নেই, কারণ উহা দুটি সমজাতীয় রাশির অনুপাত। ঠিক আছে, তাহলে দেখো বাষ্প ঘনত্বের কোনো একক নেই, আর কিন্তু ঘনত্বের একক আছে। ঘনত্বের একক কি, গ্রাম পার লিটার বলতে পারি, কিন্তু এখানে দেখো, এখানে আমরা বলেছি বাষ্প ঘনত্বের কোনো একক নেই, এবং বাষ্প ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে না। দেখো উষ্ণতা বাড়ালে উপরে যে গ্যাস আছে তারও আয়তন বাড়বে, নিচের যে গ্যাস আছে তারও আয়তন বাড়বে, মানে উষ্ণতার উপরে কোনো নির্ভর করে না। তাহলে এখানে 2 নম্বর পয়েন্টে লিখব যে বাষ্প ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো যেন। ঠিক আছে, ভালো করে এই জায়গাগুলো লিখে নেবে, এই পয়েন্টগুলো প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারবে। ধরো এখান থেকে একটা কোশ্চেন এলো যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এ গ্যাসের বাষ্প ঘনত্ব 15 একক, আচ্ছা 15 হলে, এর মধ্যে তো একক নেই, 15 হলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি তো বাষ্প ঘনত্ব তো উষ্ণতার উপর নির্ভর করে না। বাষ্প ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে না তো, তার মানে তোমার উষ্ণতা বাড়ালেও বাষ্প ঘনত্বের মান কি থাকবে, সেম থাকবে। অতএব আনসার কি হবে, অতএব আনসার হবে যে বাষ্প 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্প ঘনত্ব হবে
এই 15। কারণ কি, উহা উষ্ণতার উপর নির্ভর করে না। তাহলে এরকম ট্রিকি কোশ্চেন যদি আসে তোমরা আনসার করতে পারবে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এবার আমি অ্যানাদার প্রমাণ দেখাবো। এটাও একটা ইন্টারেস্টিং প্রমাণ। আমার এখানে পড়ে যে প্রমাণ করো কোনো গ্যাসের আণবিক ভর উহার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এটা আমাদের প্রমাণ পড়ে। লেখো যে প্রমাণ করো কোনো গ্যাসের আণবিক ভর এনটিপিতে উহার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তার মানে কি, যে প্রমাণ করো m = 2d। ঠিক আছে, এইটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, খুব ভালো কোশ্চেন এটা। একটা পরীক্ষায় আসে, এলে 2 নম্বরে আসতে পারে বা 3 মার্কসেও আসতে পারে, এটা বোর্ডে আসে। তাহলে এরকম প্রমাণ যদি করতে বলে, আগে আমরা লিখব যে বাষ্প ঘনত্ব d = আমরা কি জানি, যে ভি লিটার কোনো গ্যাসের ভর, নিচে কি ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এটা কি অ্যাট এনটিপি। ঠিক আছে, তাহলে অর আমরা কি লিখব, দেখো ভি লিটারে যদি এন সংখ্যক অণু থাকে তাহলে আমরা বলবো এন সংখ্যক কোনো গ্যাস অণুর ভর আর এখানে কি বলবো, নিচে এই ভি লিটারে যদি এন সংখ্যক গ্যাস অণু থাকে তাহলে ভি লিটারে এন সংখ্যক হাইড্রোজেন গ্যাস থাকবে। তাহলে এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর, এটা এনটিপি। তাহলে অর আমরা এখানে কেটে দিতে পারি, এন এন কেটে গেল, তাহলে বলবো কোনো গ্যাসের একটি অণুর ভর, এখানে বলে দিলাম কি কোনো গ্যাসের, কেটে গেল এন এন কেটে গেল, একটি অণুর ভর, আর নিচে কি বললাম, একটি হাইড্রোজেন গ্যাস অণুর ভর, হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। ঠিক আছে, তাহলে আবার দেখো যে কোনো গ্যাসের একটি অণুর ভর, আর এখানে বলছি হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। তাহলে আবার লিখছি কোনো গ্যাসের একটি অণুর ভর, আর নিচে বলছি এই হাফ ইন্টু একটি হাইড্রোজেন পরমাণু ভর। কেন কি, হাইড্রোজেন তো গ্যাস, তাহলে হাইড্রোজেনের অণু তো দ্বিপরমাণু, তাহলে এখানে বলবো যেহেতু একটি হাইড্রোজেন অণু সমান দুটি হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, আগেই প্রমাণ করেছি।
তাহলে দেখ এবার আমরা কি জানি, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আমরা কি জানি যে কোনো গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এইটা ইকুয়াল টু আমরা আণবিক ভরের যে সংজ্ঞা বলেছিলাম সেই সংজ্ঞাতে লিখিয়েছিলাম। দেখবে আণবিক ভর কাকে বলে, আমরা কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম কোনো গ্যাসের একটি অণুর ভর আর নিচে একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এইটা ইকুয়াল টু কি আণবিক ভর, এইটা আমরা পড়িয়েছিলাম। তাহলে এখানে আমরা পরের লাইনটা কি লিখতে পারি, পরের লাইনটা আমরা লিখছি এই ডি ইকুয়াল টু, তাহলে এইটা কি হলো এম, পারমাণবিক আণবিক ভর তো এম, কোনো গ্যাসের একটি অণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এইটি করে তো আণবিক ভর, তাহলে এম আর নিচে কি আছে হাফ মানে কি 2 আছে। অতএব এই এম ইকুয়াল টু কি 2d, প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এরকম সিম্পল ছোট্ট প্রমাণ আসে, এই ছোট্ট প্রমাণ এলে করে দিতে হবে, এটা 2 নম্বরে আসতে পারে বা 3 নম্বরে আসতে পারে। ভালো করে এই প্রমাণগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে তোমরা খুব সহজে আনসার করতে পারবে। তাহলে এই জায়গাটা বুঝতে পারলে সবাই আনসার করতে পারবে। আমি এটা মুছে দিলাম। দেখো অ্যানাদার প্রমাণ আমাদের পরীক্ষায় আসে, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ, সেটাও আমি তোমাদের দেখাবো। যে প্রমাণ করো এনটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে এইটা আমরা এখন প্রমাণ করে দেখাবো। যে প্রমাণ করো 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের এনটিপিতে আয়তন 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এটা খুব ইন্টারেস্টিং প্রমাণ, এটা আমাদের পরীক্ষায় আসে। তাহলে এটা আমরা লিখবো, দেখো প্রমাণটা করাচ্ছি। আমরা একটু আগে শিখেছি ডি ইকুয়াল টু কি শিখেছি, যে ধরো 1 লিটার কোনো গ্যাসের ভর বাই কি 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এটা কি বললাম এনটিপি। ঠিক আছে, এনটিপিতে। তাহলে 1 লিটার কোনো হাইড্রোজেন গ্যাসের ভরকে আমরা কি বলি, 1 লিটার কোনো হাইড্রোজেন গ্যাসের ভরকে আমরা বলি ওই গ্যাসের সাধারণ ঘনত্ব, তাই না, সাধারণ ঘনত্ব বলি এনটিপিতে, বা প্রমাণ ঘনত্ব বলা হয়। তাহলে আর 1 লিটার কোনো গ্যাসের ভর, এটা তো আমরা জানি না, তাহলে 1 লিটার কোনো গ্যাসের ভর এইটা আমরা দেখাবো, তাই না, 1 লিটার কোনো গ্যাসের ভর কত সেইটা আমরা দেখাবো। তাহলে এখানে দেখো এই ডি ইকুয়াল টু আমরা কি জানি m/2, সরি ডি ইকুয়াল টু, হ্যাঁ ডি ইকুয়াল টু আমরা জানি m/2 আণবিক ভর বাই 2, একটু আগেই প্রমাণ করলাম। তাহলে উপর লিখবো 1 লিটার কোনো গ্যাসের ভর, আর নিচে এইটা আমাদের জানতে হবে। দেখো 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর এনটিপিতে এই 0.089, এখানে ব্র্যাকেটে লিখে দেব যে এনটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের
ফর 0.089 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা লিখে দিলাম, এটা আমরা জানা। আর কি জানি আমরা একটু আগে প্রমাণ করেছি m ইকুয়াল টু 2d, সেই জন্য d এর জায়গায় m/2 বসিয়ে দিলাম। হ্যাঁ, অ্যান্ড m ইকুয়াল টু 2d। তাহলে ভালো করে দেখ, তাহলে m/2 ইকুয়াল টু কি পেলাম, 1 লিটার কোনো গ্যাসের ভর বাই কি 0.089। এইবার আমরা কি লিখব, যে 1 লিটার কোনো গ্যাসের ভর, এইটা তাহলে এর সঙ্গে গুণ করে দেবো, এত গ্রাম হবে। তাহলে এখানে লিখবো অতএব 1 লিটার কোনো গ্যাসের ভর সমান কি, এটার সঙ্গে গুণ হয়ে যাবে m/2 ইন্টু 0.089 এত গ্রাম, তাই না? তাই এবার উল্টে আমরা লিখতে পারি, ভালো করে দেখ, 1 লিটার কোনো গ্যাসের ভর এত গ্রাম, তাহলে আমরা বলতে পারি এত গ্রাম কোনো গ্যাসের আয়তন কত, 1 লিটার। এটা আমরা উল্টে লিখতে পারি, অতএব এই m ইন্টু 0.089/2 গ্রাম গ্যাসের আয়তন 1 লিটার, এনটিপিতে। ভালো করে দেখ, 1 লিটার কোনো গ্যাসের ভর এত, তাহলে উল্টো এত গ্রাম কোনো গ্যাসের আয়তন কত, এটা তো আয়তন এদিকে। তাহলে এবারে অতএব এম গ্রাম, আমি শুধু এম গ্রাম লিখছি, এম গ্রাম মানে কি, আণবিক ভর যেটা, সেটাই তো এম গ্রাম কোনো গ্যাসের আয়তন ইকুয়াল টু কি, তাহলে 2টা উপরে যাবে, 2/0.089 ইকুয়াল টু, এটা করলে 22.4 লিটার হবে। ঠিক আছে, তার মানে আমরা কি পেলাম, এম গ্রাম কোনো গ্যাসের আয়তন এনটিপিতে কত হলো, 22.4 লিটার। তাহলে এম গ্রাম মানে কি, 1 গ্রাম অণু, এম গ্রাম মানেই তো 1 গ্রাম অণু, তার আণবিক ভর যেটা, সেটাইকে তো আমরা 1 গ্রাম অণু বলেছিলাম। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তো গ্রাম অণু, তাহলে এম গ্রাম মানে এটা তো আণবিক ভর, তার মানে সেটাই গ্রাম অণু। অতএব আমরা কি পেলাম, অতএব 1 গ্রাম অণু কোনো গ্যাসের এনটিপিতে আয়তন 22.4 লিটার, প্রমাণিত। এখানে লিখে দিলাম প্রমাণিত। ঠিক আছে, তাহলে এরকম যদি প্রমাণ আমাদের পরীক্ষায় আসে, তাহলে খুব সহজে আমরা প্রমাণ করতে পারব। এই যে 3টে প্রমাণ বললাম, তোমরা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে আনসার করতে পারবে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো, এটা আমি এখন মুছে দিলাম। এবার আমি তোমাদের মোল কনসেপ্ট নিয়ে পড়াবো। যে আগে আমাদের জানতে হবে যে মোল কি, হোয়াট ইজ মোল, আমরা বলি না মোল কি। তাহলে এই জায়গাটা তোমরা একটু লেখো যে মোল কি। হ্যাঁ, দেখ, এই আমরা অ্যাভোগাড্রো নাম্বার পড়েছি, অ্যাভোগাড্রো নাম্বার কত পড়লাম না, 6.023 ইন্টু 10⁻26। তাহলে দেখ মোলটা কি না, এই অ্যাভোগাড্রো সংখ্যক, কি বললাম, অ্যাভোগাড্রো সংখ্যক কণা আছে। কণা মানে কি, অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে বা আয়ন থাকতে পারে, এমন কোনো পদার্থকে 1 মোল পদার্থ বলে।
তার মানে যে পদার্থর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকবে তাকে বলবো 1 মোল পদার্থ। বুঝতে পেরেছো? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে একটু লিখে নাও, লেখো যে অ্যাভোগাড্রো সংখ্যক কণা, ব্র্যাকেটে লেখো অণু, পরমাণু বা আয়ন। তাহলে কি বললাম? অ্যাভোগাড্রো সংখ্যক কণা ধারণকারী কোনো পদার্থকে 1 মোল পদার্থ বলা হয়। ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক কণা আছে এমন কোনো পদার্থকে কি বলা হয়? 1 মোল পদার্থ। যেমন আমরা বললাম, ধরো 1 মোল পরমাণু বা কতগুলো পরমাণু ইকুয়াল টু কি 6.023 ইন্টু 23 টি পরমাণু। ঠিক আছে? 1 মোল পরমাণু বা কত পরমাণু? এই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। বা 1 মোল পরমাণুকে আমরা বলতে পারি 1 গ্রাম পরমাণু। 1 গ্রাম পরমাণু। তাহলে এইটা দেখ, 1 গ্রাম পরমাণু যা 1 মোল পরমাণু তাই। ঠিক আছে? 1 গ্রাম পরমাণু যা 1 মোল পরমাণু তাই। তাহলে 1 গ্রাম পরমাণু বা 1 মোল পরমাণু ইকুয়াল টু কি? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। বা আরেকটা দেখাচ্ছি, আবার 1 মোল অণু ইকুয়াল টু কত? এই 6.023 ইন্টু 10⁻23 টি অণু। আবার এই 1 মোল অণুকে আমরা বলি 1 গ্রাম অণু। 1 গ্রাম অণু। ঠিক আছে? 1 গ্রাম অণুকে আবার আমরা কি বলি? 1 মোল অণু। তার মানে 1 গ্রাম অণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, আবার 1 মোলেরও মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। তাহলে 1 মোল অণু যতগুলো অণু, 1 গ্রামাণুর মধ্যে ততগুলো অণু আছে। তাহলে এই নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবি। ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা বললাম, এই মোল ব্যাপারটা ক্লিয়ার হলো। মোল ব্যাপারটা যেন সবার ক্লিয়ার থাকে। ঠিক আছে? তাহলে এইটা আমি মুছে দিলাম। এখানে কতকগুলো অঙ্ক আসতে পারে। আমি একটা সিম্পল অঙ্ক বলছি। দেখো, একটা অঙ্ক বলল যে একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর কত? ঠিক আছে? তাহলে আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর আমরা শিখেছি 16। তাহলে 1 গ্রাম পরমাণু সমান কত? পরমাণু সমান এই পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে 1 গ্রাম পরমাণু 16 গ্রাম। তার মানে এটা 16 গ্রাম সমান এর মধ্যে কত মোল পরমাণু আছে? তাহলে 16 গ্রামের মধ্যে 1 মোল পরমাণু, তার মধ্যে 1 মোল পরমাণু। 16 গ্রামের মধ্যে কত মোল পরমাণু আছে? 1 মোল পরমাণু।
তাহলে 16 গ্রামের মধ্যে 1 মোল পরমাণু, 1 মোল মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। তাহলে এখানে আমরা কি বলবো, 6.023 ইন্টু 10⁻23টি অক্সিজেন পরমাণু ভর 16 গ্রাম। শুধু 16 যেন লিখিস না, এর ভর 16 গ্রাম। তাহলে একটি অক্সিজেন পরমাণুর ভর কত হবে, এই 16 বাই অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23, এটা ক্যালকুলেট করলে তোমার হবে না 16 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 এত গ্রাম আসবে। ঠিক আছে, এবার এই দুটো তোরা মাল্টিপ্লাই করে নিবি, নিজেরা গুণ করে নিবি, এইটা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। যখন একটা পরমাণুর প্রকৃত ভর বের করবে, ভুল করেও 16 গ্রাম যেন বলো না, কারণ 16 গ্রামের মধ্যে 1 মোল পরমাণু আছে। একটু আগে লিখেছি 1 গ্রাম পরমাণু যা, সেটা 1 মোল পরমাণু, তার মানে ওর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। ঠিক আছে, এই ছোট ছোট আইডিয়াগুলো কিন্তু মাথায় রাখবে, না হলে সব ভুল হয়ে যাবে। ঠিক আছে, সিমিলার অ্যানাদার কোশ্চেন আমি বলবো। তাহলে এটা লেখা হয়ে গেল, ক্লিয়ার। দেখো বললো যে একটি নাইট্রোজেন অণুর প্রকৃত ভর কত। একটি নাইট্রোজেন অণুর প্রকৃত ভর কত, এইটা আমাদের পরীক্ষায় এলো। তাহলে একটা নাইট্রোজেন অণুর প্রকৃত ভর আমরা কি করব, আমরা জানি যে আণবিক ভর কত, আণবিক ভর আমরা জানি 28 গ্রাম, এই 28। এবার গ্রাম আণবিক ভর 1 গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর ইকুয়াল টু কি 28 গ্রাম। তার মানে তো এটা 1 মোল অণু, তো 1 মোল অণু, 1 মোল অণু। তার মানে এই 28 গ্রাম যা, এর মধ্যে কি অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। অতএব কি এই 6.023 ইন্টু 10⁻23 টি নাইট্রোজেন অণুর ভর ইকুয়াল টু 28 গ্রাম। তাহলে একটি N2 অণুর ভর কি হবে 28 বাই 6.023 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে 28 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, এটা হবে। তাহলে এইভাবে কিন্তু ক্যালকুলেট করতে হয়। একটা অণুর ভর যদি পড়ে, তার আণবিক ভরকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করব। একটা পরমাণুর ভর যদি পড়ে, তার পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করব। তারপরে আমরা বলতে পারবো যে তাদের ভর কি হবে। তাহলে এই জায়গাগুলো ক্লিয়ার হলো। দেখো এবারে এখানে আরেকটা কোশ্চেন আসে যে পারমাণবিক ভর একক কাকে বলে। হ্যাঁ, পারমাণবিক ভর একক খুব ইন্টারেস্টিং, এটা লেখো পারমাণবিক ভর একক, বলে AMU, অ্যাটমিক মাস ইউনিট। হ্যাঁ, পারমাণবিক ভর একক। তাহলে এইটা আমি একটু বলি, একটু লিখে দিই। দেখো আমরা বলছি একটি C12 পরমাণু প্রকৃত ভরের 1/12 অংশকে, হ্যাঁ 1/12 অংশকে
বলা হয় পারমাণবিক ভর একক, বলা হয় পারমাণবিক ভর একক। ঠিক আছে, তার মানে 1 AMU পারমাণবিক ভর একক AMU অ্যাটমিক মাস ইউনিট। তাহলে একটা কার্বন পরমাণুর প্রকৃত ভর কত? তাহলে আমরা জানি 12 বাই কি এই অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23। এটা তো একটা কার্বন পরমাণুর প্রকৃত ভর, এখনই তো করালাম। তার পারমাণবিক ভর বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটাই একটা কার্বন পরমাণুর প্রকৃত ভর, তার 1/12 অংশ। তাহলে একটা কার্বন পরমাণুর প্রকৃত ভর কি 12 বাই এইটা, এটা একটা কার্বন পরমাণুর প্রকৃত ভর। এবার তার 1/12 অংশকে তাহলে ইন্টু 1/12 ইন্টু 1/12, তাহলে এইটা কেটে গেল। তার মানে এখান থেকে পাচ্ছি 1কে এইটা দিয়ে ভাগ করলে কি হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 এত গ্রাম। তার মানে এম এর সঙ্গে গ্রামের সম্পর্ক দেখো, তাহলে 1 AMU ইকুয়াল টু কি 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এই এম এর সঙ্গে গ্রামের এটা সম্পর্ক, এটা আমাদের বলতে বলে। তাহলে এমই একক দিয়ে আমরা কি করি, আমাদের কাজে লাগে কি, এককটা আমাদের কাজে লাগে কি না, দেখো অণু পরমাণুর ভর কে প্রকাশ করতে এমইউ একক ব্যবহৃত হয়। তাহলে এর তাৎপর্য কি না, অণু বা পরমাণু ভর এমইউ এককের সাহায্যে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা মাথায় থাকে যেন। যেমন দেখো, যেমন একটি অক্সিজেন পরমাণুর ভর সমান 16 AMU। তা যদি বলে কত গ্রাম, তাহলে ওই 16 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দেবে, গুণ করে দেবে। এমইউ কে গ্রামে প্রকাশ করতে গেলে তো এটা গুণ করতে হয়, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এমই ব্যাপারটা ক্লিয়ার হলো। এমই যদি যাই আসুক আমরা পারবো। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারোর কোনো প্রবলেম নেই। তাহলে এটা আমি মুছে দিলাম। এবার আমি কতকগুলো ছোট্ট ছোট্ট ফর্মুলা দেখাবো আমাদের মূল কনসেপ্টের প্রবলেম সলভ করতে কাজে লাগবে। ঠিক আছে, প্রথমে লেখো অঙ্কের কিছু সূত্র যেগুলো অঙ্কক্ষেত্রে কাজে লাগবে। তাহলে প্রথমে দেখো মূল সংখ্যা, মূল সংখ্যা ব্র্যাকেটে স্মল n, মূল সংখ্যা বের করার সূত্র বলছি। দেখো উপরে বলবে ভর আর নিচে বলবে আণবিক ভর m বা ভর বাই পারমাণবিক ভর, যাই হোক, তাহলে ভর বাই আণবিক ভর। ঠিক আছে, তাহলে এখানে বললাম কি W = পদার্থের ভর আর নিচে M = পদার্থের আণবিক ভর। ঠিক আছে, এটা মোল সংখ্যা নির্ণয়ের একটা ফর্মুলা। যখন ভরে দেয়া থাকবে এই পদার্থের ভর গ্রামে, কিন্তু এগুলো গ্রামে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, বা মোল সংখ্যা অ্যানাদার বলছি, মোল সংখ্যা যখন আয়তন দেওয়া আছে তখন কি করে বের করবে, উপর বলবে ভি আর নিচে বলবে 22.4 থাকবে এটা। তাহলে ভি =
গ্যাসের আয়তন, আয়তন লিটারে হতে হবে, লিটার, LIT করে দিলাম। হ্যাঁ, আচ্ছা 3 নম্বরে বলছি মোল সংখ্যা। দেখো মোল সংখ্যা ব্র্যাকেটে n, যদি অণু সংখ্যা থাকে, অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা হতে পারে, নিচে m, অণু সংখ্যা নিচে অ্যাভোগাড্রো নাম্বার n0, n0 মানে অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার। হ্যাঁ, তাহলে এই তিনটে ফর্মুলা মোল সংখ্যা বের করার ফর্মুলা। এবার মোল সংখ্যা বের করলে অণু সংখ্যা বের করবো, অণু বা পরমাণু সংখ্যা। তাহলে অণু অবলিক বা অণু সংখ্যাই বলি। আচ্ছা, অণু সংখ্যা, তাহলে মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 1 মোলে তো অ্যাভোগাড্রো নাম্বার অণু থাকে, তাহলে মোল সংখ্যা যত n সংখ্যক মোল হলে তাহলে অণু সংখ্যা ইকুয়াল টু কি n ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। এবারে দেখো যদি পরমাণু সংখ্যা বের করি, পরমাণু সংখ্যা, তাহলে n ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু জেড। জেড মানে হচ্ছে পারমাণবিকতা, জেডটা কি পারমাণবিকতা। পারমাণবিকতা মানে কি, হাইড্রোজেন অণুতে কটা পরমাণু, এই 2। এই অ্যামোনিয়া কটা পরমাণু, অ্যামোনিয়ার পারমাণবিকতা কত, 4টে পরমাণু আছে, তাই নাইট্রোজেন একটা, 3টা হাইড্রোজেন। এই জল, জলের পারমাণবিকতা কত, 3টে পরমাণু, 3। এইগুলো পারমাণবিকতা। আর এবারে যদি ইলেকট্রন সংখ্যা বের করি, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু তাহলে কি হবে না, এই n ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু ইলেকট্রন সংখ্যা, একটা অণুতে যতগুলো ইলেকট্রন থাকে সেই সংখ্যা। ঠিক আছে, তাহলে এই জায়গাটা বোঝা গেল। এই ফর্মুলাগুলো জানলে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। তাহলে এগুলো মনে রেখো, আমি এখন এগুলো মুছে দিলাম। এবার আমি একটা প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটা দেখলে তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। লেখো যে 1.7 গ্রাম অ্যামোনিয়াতে 1 নম্বরে মোল সংখ্যা, 2 নম্বরে অণু সংখ্যা, 3 নম্বরে পরমাণু সংখ্যা এবং 4 নম্বরে ইলেকট্রন সংখ্যা গণনা করো। খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। তাহলে প্রথমে দেখো 1 নম্বরে আমরা বলছি যে মোল সংখ্যা n ইকুয়াল টু কি w বাই আণবিক ভর। তাহলে w কত গ্রাম, 1.7। আর অ্যামোনিয়ার আণবিক ভর কত, অ্যামোনিয়া নাইট্রোজেনের হচ্ছে 14, হাইড্রোজেনের 3টে হাইড্রোজেন 3, 17। তাহলে এটা বাই 17, তাহলে কত পাচ্ছি 0.1। তাহলে নাম্বার 2 আমাদের বলছে অণু সংখ্যা। তাহলে অণু সংখ্যা কি হবে, অণু সংখ্যা তাহলে 0.1 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, n তো অ্যাভোগাড্রো নাম্বার, তার মানে কি হলো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22t, এতটি। এবারে 3 নম্বরে পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা কি ছিল আমাদের, অণু সংখ্যা ইন্টু তোমার এই অণু সংখ্যা যত তার সঙ্গে কি, এটার সঙ্গে আমরা কি গুণ দেব, পারমাণবিকতা জেড। দেখো ফর্মুলাগুলো দেখো, জেড গুণ দেব। তাহলে একটা অণুতে কটা পরমাণু থাকে, 4টে, 3টে হাইড্রোজেন একটা নাইট্রোজেন। একটা অণুতে 4টে পরমাণু, তাহলে এতগুলো অণু পেয়েছি, তাহলে পরমাণু কত হবে 4 ইন্টু 6.023 ইন্টু
10^22 এতটি। এবারে ইলেকট্রন সংখ্যা 4 ইলেকট্রন সংখ্যা দেখো আমরা একটা অণুতে ইলেকট্রন থাকে কত, একটা অণুতে নাইট্রোজেনের তো 7টা ইলেকট্রন আর 3টা হাইড্রোজেনের 3টে, তাহলে 10টা ইলেকট্রন থাকে। তাহলে এখানে অণুর সংখ্যা পেয়েছি এটা, তাহলে একটা অণুতে 10টা ইলেকট্রন থাকে, তাহলে এতগুলো অণুতে কতগুলো ইলেকট্রন থাকবে এটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, একটা অণুতে থাকে 10টা ইলেকট্রন, তাহলে এতগুলোতে কত থাকবে ইন্টু 10, তাহলে ইলেকট্রন সংখ্যা কত, অণু সংখ্যা ইন্টু ইলেকট্রন, 23 ইন্টু 10^23 22 ইন্টু 10, তার মানে কি হচ্ছে 6.023 ইন্টু 10^23 এতটি। তাহলে দেখো অঙ্কগুলো পরপর আমরা ফর্মুলা অনুসারেও করতে পারি বা এমনি পরপর আমরা করে গেলাম। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এরকম প্রবলেম যদি আমাদের পরীক্ষাতে আসে আমরা খুব তাড়াতাড়ি খুব সহজে তাদের আনসার করে দিতে পারবো। তাহলে এটা ক্লিয়ার হলো। আমি আনাদার একটা প্রবলেম করাচ্ছি, ভালো করে দেখো। দেখ যেমন পড়লো যে 11.5 গ্রাম সোডিয়াম তোমার এনটিপিতে 0.224 লিটার হাইড্রোজেন এবং 8 গ্রাম অক্সিজেন গ্যাসের মধ্যে অণু সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো সোডিয়াম তো অণু যা পরমাণু তাই, এদের ফর্মুলা তো সেম, এটা তো মনো অ্যাটমিক, তাহলে পরমাণু সংখ্যা বা অণু সংখ্যা সেম সোডিয়ামের ক্ষেত্রে। তাহলে 1 নম্বরে এত গ্রাম Na মোল সংখ্যা সমান কি হবে W/M, তার মানে কি 5/23, তার মানে কত 0.5, তাহলে এত গ্রাম, তার মানে এর মধ্যে তোমার মানে অণু সংখ্যা কত হবে, অণু বা পরমাণু, অণু এ তো মনো অ্যাটমিক, অণু যা পরমাণু থাকে, অণু সংখ্যা ইকুয়াল টু কি 0.5 বা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, বা করে নেবে নিজে। এবারে আমরা বললাম কি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে মোল নাম্বার ইকুয়াল টু কি V/22.4, তাহলে 0.224 বাই কি 22.4, তাহলে এখানে তোমার আসবে কত 0.01 এত, তাহলে এখানে অণু সংখ্যা কত হবে 0.01 ইন্টু N0, অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করে দেবে। এবার 8 গ্রাম অক্সিজেন, তাহলে 8 গ্রাম অক্সিজেন অণু সংখ্যা অক্সিজেনের ক্ষেত্রে কি W/M, তার মানে কি তোমার 8/32, তার মানে 1/4 ইকুয়াল টু কি 0.25, আর অণু সংখ্যা বললে অণু সংখ্যা ইকুয়াল টু কি 0.25 ইন্টু N0, তাহলে সব থেকে বেশি অণু সংখ্যা কার মধ্যে, তোমার সোডিয়ামের মধ্যে, সোডিয়ামের অণু যা পরমাণু তাই, ওরা মনো অ্যাটমিক, আর এদের ক্ষেত্রে 8/32 মানে 1/4, তার মানে 0.25। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। এরকম যদি প্রবলেম পড়ে আমরা করতে পারবো আনসার। আশা করি সবাই বুঝতে পারলে, ক্লিয়ার হলো। তাহলে এই ধরনের প্রবলেম তোমরা প্র্যাকটিস করো, এই ধরনের প্রবলেম পরীক্ষাতে আসে।
আমি পরবর্তী ক্লাসে তুল্যাঙ্ক ভার নিয়ে আলোচনা করব এবং সেখানে নর্মালিটি, মোলারিটি এই জায়গাগুলো পড়াবো। ওগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপাতত এই যে ক্লাসটা করালাম এটা সবাই লিখে নাও এবং ভালো করে প্র্যাকটিস করো। আজ আমি এই পর্যন্ত রাখলাম।